বায়না ধরেছে আইসক্রিম খাবে। মেয়ের বায়না কখনোই ফেলে দেয় না আরএম সাহেব। যখন যেটা বলবে তিনি সেটাই হাজির করেন মেয়ের সামনে। রাত 2টা ছুঁই ছুঁই। আরএম সাহেবের মেয়ে জিমিনের ঘুম ভেঙে যায় আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে সে আইসক্রিম খাচ্ছে। আরএম সাহেবের স্ত্রী জিন মেয়ের এই আবদারে চোখ পাকিয়ে তাকালেও আরএম সাহেব হেসে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে, কারণ বাড়িতে আইসক্রিম নেই। পাড়ার দোকানে আইসক্রিম না পেয়ে বাজারের উদ্দেশ্যে ছুটেছেন তিনি। তখনই গাড়ির হেডলাইট জ্বালাতেই দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মানুষ পড়ে আছে। বুকটা কেঁপে ওঠে আরএম সাহেবের। গাড়ি ব্রেক করে নেমে পড়ে। মেয়েটার সামনে হাঁটু মুড়ে বসে নাকের কাছে হাত রাখে। নিঃশ্বাস চলছে, তার মানে এখনো বেঁচে আছে। তার মেয়ের বয়সী মেয়েটা কোনো কাল বিলম্ব না করে কোলে তুলে নেয়। গাড়ির পেছনে মেয়েটাকে শুয়ে দিয়ে কল করে তার ছেলে জাংকুককে। জাংকুক গেম খেলা শেষ করে সবেই চোখ দুটো বন্ধ করেছিল। অসময় কল পেয়ে বিরক্ত হয়। বালিশের তলা থেকে ফোনটা বের করে কানে তোলে। আব্বা, জলদি সিটি হাসপাতালে চলে এসো কিছু টাকা নিয়ে। এক লাফে উঠে বসে জাংকুক। হাসপাতাল? বাবার কিছু হলো নাকি? পাপা, আর ইউ ওকে? আমি ঠিক আছি, একটা মেয়ে অসুস্থ, তুমি এসো, আমি সব বুঝিয়ে বলছি। পর কল কেটে দেয়। গাড়িতে বসে পড়ে। সময় নষ্ট করা ঠিক হবে না। গাড়ি স্টার্ট দিতে গিয়ে মনে পড়ে মেয়ের কথা। ফোনটা আবারও হাতে নেয়। মেসেজ করে মেয়ের নাম্বারে, সরি আম্মা, পাপা তোমার আবদার পূরণ করতে পারলো না। হাসপাতালের করিডোরে বসে আছে আরএম সাহেব। চিন্তার ভাঁজ তার কপালে। মেয়েটাকে এমনভাবে কে মেরেছে? অল্প বয়স, এই বয়সে এত অত্যাচার। বাবা মা এমনটা করেছেন না, তারা এমন করবে কি করে? আরএম তো জীবনে ছেলে মেয়ের সাথে উচ্চস্বরে কথাই বলেনি, তাই তার ধারণা পৃথিবীর সকল বাবা মা তার সন্তানের সাথে উচ্চস্বরে কথা বলতে পারে না। মারা তো দূরের কথা। জাংকুককে দেখা যাচ্ছে দৌড়ে আসছে। আরএম মুস্কি হাসে। ছেলে তার বড় হয়ে গেল দেখতে দেখতে। এই তো এবার ফাইনাল ইয়ারে উঠবে। জাংকুক এসে বাবার পাশে বসে। হাঁপাতে হাঁপাতে বলে, কার কি হয়েছে পাপা? তোমার বোনের জন্য আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম, তখন দেখলাম রাস্তার পাশে একটা মেয়ে পড়ে আছে। শরীরে তার মারের দাগ, হয়তো কেউ প্রচুর মেরে রাস্তায় ফেলে রেখেছে। রাগ হয় জাংকুকের, আবার আফসোসও হয় মেয়েটার জন্য। ইস, অনেকটা মেরেছে বোধহয়। ভেতরে ডাক্তার চেক আপ করছে। জাংকুক বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। খুব ভালো ঘুম হয়েছে ভোগামের। মনটা বেশ ফুরফুরে লাগছে। ছিল চোখের কাটা। আবেগের বশে বিয়ে করে নিয়েছিল মেয়েটাকে। তখন কি দেখে পাগল হয়েছিল এখন তা বুঝতে পারে না ভোগাম। দূর, আরও একটু দূরে ফেলে দেওয়া উচিত ছিল। রাস্তায় ফেলে আসলো সকাল সকাল লোক জড়ো হবে, সকলে প্রশ্ন ছুড়বে। এই পাড়ার সকলেই চেনে তেকে। বাড়িতেই থাকতো। এই বাড়ি ও বাড়ি টই টই করাই ছিল তার স্বভাব। সকালে লোক জড়ো হয়ে ভোগামকে প্রশ্ন ছুড়ে দিলে ভোগাম জবাব দিবে। একটা ছেলের সাথে পরকীয়ায় জড়িয়েছিল, আর গতকাল সেই ছেলের সাথে ভেগে গেছিল। সেই ছেলেটাই হয়তো এমন করে মেরে এখানে রেখে গেছে। নিজেকে নিজে বাহবা দেয় ভোগাম। বাহ, এত বুদ্ধি মাথায়। বিছানা থেকে নামতে চোখ পড়ে মেঝেতে। রক্ত পড়ে আছে বেশ খানিকটা। কপালে ভাঁজ পড়ে ভোগামের। এমন আঘাত তো সে করেনি, রক্ত ঝরতে পারে। তাহলে এই রক্ত আসলো কোথা থেকে? না চাইলেও একটু চিন্তা হচ্ছে ভোগামের, কিন্তু সে চিন্তার রেশ কেটে যায় যখন ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইটহার্ট নামটা জলজল করছে। ভোগাম মুস্কি হেসে ফোনটা রিসিভ করে। অশ্লীল আলাপে ব্যস্ত হয়ে পড়ে প্রেমিকার সাথে। ডাক্তার যখন বলছে এখন সে ঠিক আছে, একটুর জন্য বাচ্চার কোনো ক্ষতি হয়নি, আরএম অবাক হয়। মেয়েটা বিবাহিত, আবার প্রেগনেন্ট। এই অবস্থায় একটা মেয়ের ওপর এতটা জুলুম কেউ করতে পারে? জাংকুকের কপাল থেকে চিন্তার ভাঁজ সরছেই না। মেয়েটাকে দেখার খায়েশ জমেছে তার। দেখতে চায় এক পলক মেয়েটাকে। ডাক্তারের ভাষ্যমতে মেয়েটার এখন বাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু মেয়েটার বাড়ি কোথায়? আরএম দাঁড়িয়ে যায়। গুটি গুটি পায়ে কেবিনে ঢুকে পড়ে। তার পেছনে পেছনে জাংকুকও ঢুকে পড়ে। তের জ্ঞান ফিরেছে। সে মাথার উপরে সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে আছে। জীবনের হিসাব মেলাতে সে ব্যস্ত। মামনি, শীতল কণ্ঠে চমকে ওঠে তে। দৃষ্টি সরিয়ে তাকায় লোকটার মুখ পানে।
জীবনে কখনো বাবার মুখে মামুনি, আম্মু এসব ডাক শোনেনি। ভালো করে কখনো কথা বলেছে কিনা জানা নেই তের। আরেম তের পাশে বসে পড়ে। চাঙ্কুক তাকিয়ে আছে তের দিকে। মেয়েটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। তোমার বাবা কোথায়? বাবার নাম কি? তের সাথে সাথে জবাব দেয় না, একটু সময় নাই। মনে মনে কয়েকবার আওড়ায় বাবার নামটা, তারপর বলে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন আঙ্কেল? সামান্য একটু থাকার জায়গা। আমার এই দুনিয়ায় কেউ নেই। স্বামী ছিল, তিনি গতকাল তাড়িয়ে দিয়েছে। বলতে বলতে চোখের কণিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরেম সাহেবের খারাপ লাগে। তিনি নিজেও এতিম ছিলেন, এতিমখানায় বড় হয়েছেন তিনি, এবং বর্তমানে বেশ কয়েকটা এতিমখানার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তের মাথায় হাত বুলিয়ে দেয় তিনি। তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় কাজ করবে কিভাবে? আমি পারবো। এরপর আর কিছু বলার থাকে না আরেম সাহেবের। সে দীর্ঘ শ্বাস ফেলে জবাব দেয়, ঠিক আছে। আর তখনই কেবিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ভুগাম। তেরে আসে তের দিকে।